হুম, তাহলে আমরা আমাদের দ্বিতীয় লেকচার, যেটা আমরা দ্বিতীয় লেকচারে কন্টিনিউ চলতেছে আমাদের দ্বিতীয় লেকচার। আমরা গত ক্লাসে আলোচনা শেষে বলছিলাম যে দ্বিতীয় লেকচারটাকে আমরা একটু এক্সটেন্ড করে আজকে আনবো, যেহেতু আমরা সিলোমটা নোট হয়েছিল না সবার? জি স্যার। জি স্যার। নাই, হ্যাঁ দেখি সবাই সিলোমের নোটটা উল্টাও এবং একটু খেয়াল করো, স্যার কিন্তু চিত্র একটু চেঞ্জ করে আনছি। দেখছো গত ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে প্রস্থচ্ছেদ দেখাই নাই, হ্যাঁ, কিন্তু দেওয়ার সময় প্রস্থচ্ছেদ সহ দিয়েছিলাম, অর্থাৎ আমাদের গ্রুপে যে স্লাইড গুলা দিয়ে দিয়ে আবার, হ্যাঁ পাও তো না সবাই? গ্রুপে স্লাইড গুলা পেয়ে যাও না? সেখানে কিন্তু আমি ছবিতে লম্বচ্ছেদ এবং প্রস্থচ্ছেদ দোনোটা দেখাই দিছি। আচ্ছা, এখন আমাদেরকে যেটা বুঝতে হবে আজকে, আগে প্রথমে হচ্ছে বুঝার কাজ। আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, যে আমরা যে সিলোমটা পড়তেছিলাম, সিলোমটা কি ছিল? সিলোমটা ছিল এরকম যে পৌষ্টিক নালীর বাইরে এবং দেহ প্রাচীরের ভিতরে মধ্যবর্তী যে স্থান, ঠিক আছে, এই ছবিটা দিয়ে আমরা শুরু করছিলাম। পৌষ্টিক নালীর বাইরে দেহ প্রাচীরের ভিতরে মধ্যবর্তী যে স্থান, যে জায়গাটাকে সবুজ চিহ্ন দিয়ে দেখানো আছে, পৌষ্টিক নালীর বাইরে, এই হচ্ছে পৌষ্টিক নালী। মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত পৌষ্টিক নালী, ঠিক কিনা স্যার? মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত হচ্ছে পৌষ্টিক নালী, ঠিক আছে। আর এটা কি? এটা হচ্ছে আমাদের দেহ প্রাচীর, হ্যাঁ, ত্বক। এটা আমাদের দেহ প্রাচীর, ত্বক। তাহলে পৌষ্টিক নালী এবং দেহ প্রাচীরের মধ্যবর্তী জায়গা, এই মধ্যবর্তী জায়গাটা হচ্ছে সিলোম, যদি সেটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে, ঠিক কিনা? যদি সেটা পেরিটোনিয়াম পর্দা দ্বারা কি থাকে? আবৃত থাকে। এই জিনিসটা, এই ছবিটাকে আমরা সহজ করে ফেলছি, একদম সহজে নিয়ে আসছি ছবিটাকে। এই ছবিটাকে সহজে আনছি এই ছবিটাতে। এই ছবিটা আগে সবাই বুঝে ফেলো, এটা বুঝলে আমার সিলোম বুঝা শেষ। এটা কি? মুখছিদ্র। এটা কি? পায়ু। তাহলে এই পুরোটা কি বলেন? পৌষ্টিক নালী, ঠিক আছে। যে ছবিটা একটু আগে দেখছি সেটাকে সরল করে বুঝতেছি, এত কঠিন করে তো আমরা পরীক্ষার খাতায়ও কেউ আসতে পারবো না, আর আমরা নিজেরাও বুঝতে পারবো না। আমরা জানি যে দেহের একমাত্র নালী যেটা শুরু আছে শেষ আছে, কথা বলো ঠিক কিনা? যেটা দেহের একমাত্র নালী যেটা শুরু আছে শেষ আছে, এবং সে নালীটা হচ্ছে পৌষ্টিক নালী, সে নালীটা হচ্ছে পৌষ্টিক নালী, ঠিক আছে। জাওয়াদ আসোস? জাওয়াদ? হ্যালো স্যার, শুনতেছেন স্যার? জি স্যার, জি স্যার। আচ্ছা, রেসপন্স করছ না কেন? আচ্ছা শোনো, দেখো জিনিসটা, মুখছিদ্র পায়ুছিদ্র, মুখছিদ্র পায়ুছিদ্র, এটা হচ্ছে পুরোটা হচ্ছে পৌষ্টিক নালী। এই যে পৌষ্টিক নালী আছে, হ্যাঁ, এই একমাত্র সম্পূর্ণ নালী পৌষ্টিক নালী। আর এই ব্লু কালারেরটা কি? দেহ প্রাচীর, ত্বক। সহজ করে বুঝো, ব্লু কালারেরটা হচ্ছে দেহ প্রাচীর, ত্বক। এই পৌষ্টিক নালীর বাইরে এবং দেহ প্রাচীরের ভিতরে, পৌষ্টিক নালীর বাইরে দেহ প্রাচীরের ভিতরে একটা পর্দা আছে, এবং এই পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। কি নাম? পেরিটোনিয়াম পর্দা, ঠিক আছে। এই পেরিটোনিয়াম পর্দা যদি থাকে, এই পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত এই জায়গাটার নাম হচ্ছে দেহ গহ্বর, ঠিক আছে। সরি, ভুল বলছি, এই জায়গাটার নাম হচ্ছে সিলোম। এখানে দেহ গহ্বর, পাশে ব্র্যাকেটে আমার সিলোম লেখা উচিত ছিল, ঠিক আছে, ব্র্যাকেটে সিলোম লিখে দেওয়া উচিত ছিল। আমি কারেকশন করে দিই, তাহলে তোমাদের আর অসুবিধা হবে না। এই দেহ গহ্বরটাকে এই মুহূর্ত থেকে আমরা আবার সিলোম নামে অভিহিত করব। কি নামে অভিহিত করব? স্যার চোখে পড়তেছে, দেখেন কথা বোঝা যাচ্ছে না? স্যার আমার এখানে ঠিকমতো কথা আসতেছে না। কথা আসতেছে না মা? না স্যার, অনেক কম সাউন্ড। সাউন্ড বাড়াই দাও মোবাইলে। মোবাইলে দেখছো? আমার এখানে সব ঠিক আছে আল্লাহর রহমতে। আমার সাউন্ড স্যার কি বাড়াইছি কিন্তু হচ্ছে না। আমার এখানে তোমার ঠিক আছে, দেখো একটু পরে ঠিক হয়ে যাবে, অনেক সময় নেটওয়ার্কে সমস্যা করে। তুমি কি মোবাইল ডাটা কানেকশনে আছো না ওয়াইফাই আছো?
স্যার মোবাইল ডাটা। মোবাইল ডাটা তো আরো ভালো আসে, ওয়াইফাই না স্যার ডিস্টার্ব হঠাৎ করে? করে চলে গেছে। আচ্ছা আসবে, দেখো এখন তো শুনতেছো, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার, আমি এখানে আবার ব্র্যাকেটে সিলোম কথাটা ইনক্লুড করে দিলাম, ঠিক আছে? বলেন এই মুহূর্ত থেকে দেহ গহ্বরটাকে আমরা কি নামে ডাকবো, বলেন কি নামে ডাকবো? সিলোম নামে। হ্যাঁ ঠিক আছে, এই জায়গাটাকে আমরা সিলোম নামে ডাকতে বাধ্য। হ্যাঁ, কেন সিলোম নামে ডাকতে বাধ্য? বিকজ এইটা কি দ্বারা আবৃত? পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। ঠিক আছে, কি দ্বারা আবৃত? পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। এই ছবিটা হচ্ছে লম্বচ্ছেদ, এইটার সাথে তোমরা পরিচিত, এই জিনিসটা গত ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে। আর এই ছবিটা হচ্ছে প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ বুঝো? হ্যাঁ, প্রস্থচ্ছেদ বুঝো? লম্বচ্ছেদ লম্বভাবে ছেদ করা হলো, প্রস্থচ্ছেদ প্রস্থ বরাবর ছেদ করা হলো, ঠিক আছে? প্রস্থ বরাবর ছেদ করা হলো, প্রস্থচ্ছেদ। দেখো সবার কাছে লম্বচ্ছেদ আর প্রস্থচ্ছেদ ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হয়, হ্যাঁ ক্লিয়ার না লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ? যদি ক্লিয়ার না হয় জি এদিকে স্যার। তাকাও, আমাকে আমাকে দেখতেছো? আমি আসছি, আমাকে দেখো, ভিডিও অন করো, আমাকে দেখো, দেখা যাচ্ছে? স্যার দেখছি। ওকে, এই যে আমার হাতে একটা ইনহেলার আছে, হ্যাঁ এটাকে যদি আমি এভাবে কাটি, এটা কি হবে বলো? লম্বচ্ছেদ। এটা কি? লম্বচ্ছেদ। আচ্ছা আমি দূরে চলে যাচ্ছি, এভাবে কাটলাম লম্বচ্ছেদ। কিন্তু যদি এভাবে কাটি, প্রস্থচ্ছেদ। হ্যাঁ এই বরাবর যদি কেটে ফেলি, ঠিক আছে, কাটার সেকশনটা দেখো, এভাবে কাটলে লম্বচ্ছেদ, আর যদি এভাবে কাটি সেটা কি? প্রস্থচ্ছেদ। ঠিক আছে, এখন তাহলে এবার ছবিতে আসো, প্রেজেন্টেশনে ফিরে আসো, আবার প্রেজেন্টেশনে চলে আসো সবাই। দেখো সেখানে আমরা কি বুঝাইতে চাইছি। আমাদের এখন ছবি দুইটা ছবি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। লম্বচ্ছেদের সাথে আমরা গত ক্লাসে পরিচিত হয়েছি, লম্বচ্ছেদে মুখচ্ছিদ্র এবং পায়ু দোনোটাই তুমি দেখতে পাবা, কিন্তু তুমি যদি প্রস্থচ্ছেদে কাটো তাহলে তুমি মাঝখানে পৌষ্টিক নালীটা দেখতে পাবা। কথা বলেন, ঠিক কিনা? জি তখন স্যার। তুমি খালি পৌষ্টিক নালীটা দেখতে পাবা, হ্যাঁ তখন তুমি মুখচ্ছিদ্র পায়ুছিদ্র দেখতে পাচ্ছ না, জিনিসটাকে তুমি মাঝখান দিয়ে কেটে দেখতেছো। তাহলে এটা হচ্ছে পৌষ্টিক নালী। তখন পৌষ্টিক নালীর চারিপাশে দেখো, হ্যাঁ কি আছে? পেরিটোনিয়াম পর্দা আছে কিনা? হ্যাঁ, চারিপাশে কি আছে? পেরিটোনিয়াম পর্দা আছে। এই ব্লু কালারে এটা কি বলেন? দেহপ্রাচীর। ঠিক আছে, দেহপ্রাচীরের ভিতরেও কে আছে বলেন? পেরিটোনিয়াম পর্দা আছে। হ্যাঁ, দেখো বুঝছো কিনা? এই ছবিটা বুঝলে আমার পড়া শেষ। জি স্যার বুঝছি। ঠিক আছে, সময় নাও, বাকিটা 2-3 মিনিট সময় নাও। বাকিরা কোনো কোশ্চেন থাকলে বলো, নাকি আবার বলবো? জিজ্ঞাসা করো। স্যার আবার একটু বলেন। আবার আসেন, আমরা আবার প্রথম থেকে বলবো। আমরা পড়তেছিলাম সিলোম সম্পর্কে, আমরা সিলোম সম্পর্কে জানতে চাচ্ছি। ঠিক আছে, হোয়াট ইজ সিলোম? সিলোম চিনার আগে আমাকে দুইটা জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে। আমি প্রথম থেকে বলছি, আবার দুইটা জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে। নাম্বার 1, পৌষ্টিক নালী। প্রত্যেকটা প্রাণীর পৌষ্টিক নালী আছে, হ্যাঁ যারা সিলোমেট প্রাণী তাদের পৌষ্টিক নালী আছে। মুখছিদ্র থেকে পায়ু ছিদ্র, এটা হচ্ছে একটা পৌষ্টিক নালী। এবং মনে রাখতে হবে দেহের একমাত্র নালী যেটা সম্পূর্ণ শুরু আছে শেষ আছে, যেটা একমাত্র নালী যেটা শুরু আছে শেষ আছে। এই যে মুখছিদ্র থেকে শুরু হয়ে, হ্যাঁ অন্ননালী, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত হয়ে শেষ পর্যন্ত পায়ু, তাহলে শুরু আছে শেষ আছে। এই পৌষ্টিক নালীটাকে, হ্যাঁ যে পৌষ্টিক নালীটা আমরা দেখছি, এই পৌষ্টিক নালীটাকে আমরা সহজ ছবিতে নিয়ে গেলাম, সরল ছবিতে নিয়ে গেলাম। দেখো মিলাও, তাহলে মাথায় ঢুকে যাবে। সরল করে ফেললাম, ছবিকে সরল করে ফেললাম। মুখছিদ্র, পায়ুছিদ্র, একটা লম্বা নালী। অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর আসেন দেহ প্রাচীর, ঠিক আছে, তারপর আসেন দেহ প্রাচীর। দাঁড়াও দেখাচ্ছি, সরি, এটা হচ্ছে দেহ প্রাচীর, ত্বক। স্যার দেহ প্রাচীর বলতে কি বুঝি? ত্বক, ত্বক আমাদের যে চামড়া, ত্বক, সেটা হচ্ছে দেহ প্রাচীর। পৌষ্টিক নালীকে চারিদিক থেকে দেহ প্রাচীর আবৃত করে আছে। পৌষ্টিক নালীকে চারিদিক থেকে দেহ প্রাচীর আবৃত করে আছে, তাহলে এটা হচ্ছে দেহ প্রাচীর। ঠিক আছে, তাহলে পরের ছবিটাতে আসো। এটা হচ্ছে দেহ প্রাচীর, ব্লু কালার, এটা হচ্ছে দেহ প্রাচীর। সবাই কি বুঝছি এইটুকু?
জি স্যার ওকে, জি, স্যার। তারপর আসেন এই পোস্টিকনালী এবং জি, স্যার। দেহপ্রাচীর। এই ছবিটা হচ্ছে লম্বচ্ছেদে দেখছি আমরা, লম্বচ্ছেদ। একটু আগে যে ছবিটা দেখছো সেটাও লম্বচ্ছেদ, মানুষের ছবি যেটা দেখেছি সেটা লম্বচ্ছেদ, আর এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। প্রস্থ বরাবর কেটে ফেললাম। কোনো কিছুকে তুমি প্রস্থ বরাবর কাটলে কি দেখবা? মাঝখানে কি দেখা যাচ্ছে বলো? কালো রঙের এটা কি? পোস্টিকনালী। তুমি যখন এই বরাবর কাটবা, স্যারের মাউস পয়েন্টার দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, দেখো এই বরাবর কেটে ফেলবা তুমি এই জি স্যার, জিনিসটাকে, দেখা যখন এই বরাবর কেটে ফেলবা, এই বরাবর কেটে ফেললে কি দেখবো আমরা? পৌষ্টিকনালী দেখবো। হ্যাঁ, এই দেখা যাচ্ছে পৌষ্টিকনালী, আর বাইরে কে বলেন? দেহপ্রাচীর। বোঝা যায়? ঠিক আছে। তাহলে এই পৌষ্টিকনালীর বাইরে একটা পর্দা আছে, তাকান একবার, লম্বচ্ছেদ দেখেন, একবার প্রস্থচ্ছেদ দেখেন। পৌষ্টিকনালীর বাইরে একটা পর্দা আছে, এই পর্দাটা চারিদিক থেকে পৌষ্টিকনালীকে বেষ্টন করে আছে। দেহ প্রাচীরের ভিতরে একটা পর্দা আছে ব্রাউন কালারের, এই পর্দাটার কালার আমি ব্রাউন কালার রাখছি, পেরিটোনিয়াম পর্দা। এই দেহ প্রাচীরের ভিতরে ব্রাউন কালারে কি দেখা যাচ্ছে? পেরিটোনিয়াম পর্দা দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই মধ্যবর্তী যে জায়গাটা, অর্থাৎ পর্দা দ্বারা আবৃত হওয়ার পর মাঝখানের যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে দেহ গহ্বর। কিন্তু যেই মুহূর্ত থেকে পর্দাটা উপস্থিত হবে বা পর্দাটা থাকবে, তখন দেহ গহ্বরকে আমরা বলবো সিলম। দেহ গহ্বরকে আমরা বলবো সিলম। সিলম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা আবৃত দেহ গহ্বর। সিলম কোনো অঙ্গাণু না, মাথায় ঢুকাও, সেট করে ফেলো কথাগুলা। সিলম কোনো অঙ্গাণু না, সিলম কোনো স্তর না, সিলম কোনো কোষ না, সিলম কোনো টিস্যু না। সিলম হচ্ছে একটা খালি জায়গার নাম। সিলম হচ্ছে একটা খালি জায়গার নাম, দেহের ভিতরে একটা খালি জায়গা, কাভার্ড বাই পেরিটোনিয়াম মেমব্রেন। কাভার্ড বাই পেরিটোনিয়াম মেমব্রেন। দেখো বুঝছো কিনা, মিথ্যা বলিও না। একজনও যদি না বুঝো আবার বলবো, কোনো সমস্যা নাই, কোনো তাড়াহুড়া নাই। স্যার, বলো। আমরা যে অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীদের ক্ষেত্রে দেহ গহ্বরটা তো পেরিটোনিয়াম পর্দাতে আবৃত থাকে না, তারপর এটাকে কেন বলি সিলোম? আচ্ছা আম্মু, তোমার কথা আনসারটা একটু পরে দিব। হ্যাঁ, আমরা আসলে অপ্রকৃততে যাই নাই, আমরা একটু আগে সিলোম জিনিসটা বুঝিনি। সিলোম আর প্রকৃত সিলোম একই জিনিস। আর অপ্রকৃতের বেলায় তো আমরা সিলোম বলি না, আমরা সেটাকে বলতেছি যে সিওরো সিলোমে, মিথ্যা সিলোম। ঠিক আছে, আসতেছে, আমি তোমার তোমার প্রশ্নের আনসার আমি দিব, একটু সময় নিচ্ছি। এই জায়গায় কারো কোথাও সমস্যা আছে কিনা দেখো। স্যার। লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ নিয়ে, পেরিটোনিয়াম পর্দা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার, আমি বলতেছিলাম যে আমাদের যে পৌষ্টিক নালীর বাইরে যেহেতু পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে, তাহলে পৌষ্টিক তন্ত্রের বাবা বাইরে যে একটু একটু অঙ্গগুলো জোরে বল আছে। না, একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না ঠিকভাবে। আচ্ছা, পৌষ্টিক নালীর বাইরে দেহ গহ্বরটা যদি পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত থাকে, সেক্ষেত্রে আমরা সিলোম বলতেছি। তাহলে কি হ্যাঁ, আমাদের পৌষ্টিক তন্ত্রের বাইরে যে মানে অন্য অন্য অঙ্গতন্ত্র গুলো আছে, সেগুলো কি পেরিটোনিয়াম পর্দার ভিতরে অবস্থান করতেছে? জি 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 জি, ভেরি গুড, ধরতে পারছো জিনিসটা। অন্যান্য অঙ্গগুলা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার সিলোমে কি আছে, তুমি বলবা স্যার হার্ট আছে, লাংস আছে, যকৃৎ আছে, অগ্নাশয় আছে, কিডনি আছে। এই জিনিসগুলো হচ্ছে কিসের মধ্যে বলো? সিলোমের মধ্যে, ঠিক না? হ্যাঁ। আচ্ছা, ও খুব সুন্দর একটা প্রসঙ্গ ধরে দিছে আমাদেরকে, আমি এই প্রসঙ্গে কথা বলে যাচ্ছি, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে আমাদের সিলোমে কি আছে, আমরা তো অলরেডি বলছি স্যার সিলোম মানে খালি জায়গা, সিলোম মানে একটা স্পেস কাভার্ড বাই পেরিটোনিয়াম মেমব্রেন। অ্যাকচুয়ালি কি সিলোম খালি? এই গহ্বরটা কি আসলে খালি? কথা বলো, আসলে কি গহ্বরটা খালি? না। না খালি স্যার। হ্যাঁ, এই গহ্বরের মধ্যে অন্যান্য অঙ্গগুলো আছে, হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, হ্যাঁ, প্যানক্রিয়াস আছে, এই অঙ্গাণুগুলো আছে এই গহ্বরের মধ্যে, এই জায়গার মধ্যে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে আহ পাকস্থলী, পাকস্থলী কি সিলোমের মধ্যে? দেখে বুদ্ধি করে আনসার দাও তো। কথা বলো, যার মনে যেটা আসছে বলো না। জি স্যার। না জি, পাকস্থলী স্যার। সিলোমের মধ্যে? জি স্যার। জি, স্যার। জি স্যার, এটা সিলমের মধ্যে। পাকস্থলী জি সিলোমের স্যার। মধ্যে? না স্যার, না স্যার, পাকস্থলী, আস্তে 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 আস্তে, পাকস্থলী কি সিলোমের অন্তর্ভুক্ত? না স্যার। না না। না না স্যার, স্যার। কেন না? কারণ পাকস্থলী কার অংশ? স্যার পৌষ্টিক নালী। পৌষ্টিক নালীর অংশ। দেখো, কেউ যদি না বুঝে থাকো জাস্ট মাইকটা অন করে বলো, এই কথাটা বুঝছো সবাই? স্যার, আবার একটু বলেন। আমার কোশ্চেন হচ্ছে পাকস্থলী কি সিলোমের মধ্যে? না স্যার।
কেন না, সিলোমের মধ্যে না? পাকস্থলী কার অংশ? পোস্টিকনালী পোস্টিকনালী অংশ ইয়েস, জি, পাকস্থলী কার অংশ? পৌষ্টিকনালীর অংশ। পোস্টিকনালী আমরা এই মাত্র শিখছি, এই ছবিটা দেখে আমরা এই মাত্র শিখছি পৌষ্টিকনালী। দাঁড়াও, সরি, ছবিটা আনতে পারতেছি না। আমরা এই মাত্র শিখছি পৌষ্টিকনালী কার বাইরে? সিলোমের বাইরে। আমাদের সংজ্ঞা, আমাদের বোঝানোর সময় আমরা বলছি পৌষ্টিকনালীর বাইরে, দেহ প্রাচীরের ভিতরে। তার মানে পৌষ্টিকনালীর মধ্যে যারা আছে তারা কি নয়? সিলোমের অন্তর্ভুক্ত নয়। ক্ষুদ্রান্ত বৃহদান্ত এটা কি সিলোমের অন্তর্ভুক্ত? না স্যার না স্যার না স্যার কেন? তারা না, স্যার। কার অংশ? পোস্টিকনালীর অংশ। জি, তারা পৌষ্টিকনালীর অংশ। তো এরা সিলোমের কি নয়? অন্তর্ভুক্ত নয়। বুঝা গেছে স্যার? জি স্যার। ওকে, যদি এটা বুঝি, এবার আমাকে একটা কোশ্চেনের আনসার দাও। অগ্নাশয় এটা কি সিলোমের অংশ? জি স্যার, অংশ। অংশ, কারণ অগ্নাশয় কার অংশ না? পৌষ্টিকনালীর অংশ না। তাহলে অংশ না। অগ্নাশয় সিলোমের অংশ। অংশ, জি স্যার। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা ধারণা পাইছি আমরা। দেখো, কথা বলেন। কারো সমস্যা স্যার। থাকলে প্লিজ বলেন আমাকে। কারো সমস্যা থাকলে বলেন যে স্যার আমি বুঝি নাই। স্যার যকৃৎ কি সিলোমের বাইরে? অবশ্যই যকৃৎ সিলোমের অংশ, কারণ পৌষ্টিকনালীর অংশগুলা ছাড়া বাকি সব সিলোমের অংশ। যেমন তোমার কথার প্রসঙ্গ ধরে আমি বলি, হ্যাঁ, ধরো আমি একটা ছবি দেখাই, পৌষ্টিকনালীর ছবি দেখো। এই যে যকৃৎ আছে, যকৃৎ কিন্তু পৌষ্টিকনালীর অংশ না, দেখতেছো? হ্যাঁ পৌষ্টিকনালীর অংশ কে কে? এই জিনিসটা মুখস্থ করে ফেলে তোমার জন্য, আমাদের সবার জন্য জিনিসটা ইজি হবে। মুখছিদ্র, মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এই সবগুলা কি পৌষ্টিকনালীর অংশ। তাহলে এরা কার অংশ না? এরা সিলোমের অংশ না। ঠিক আছে। আর স্যার কিডনি? না। কিডনি, লিভার, প্যানক্রিয়াস মানে অগ্নাশয়, হ্যাঁ, লিভার মানে যকৃৎ, কিডনি মানে বৃক্ক, ঠিক আছে, হার্ট হৃদযন্ত্র, লাংস ফুসফুস, ঠিক আছে, এই সবগুলা কার অন্তর্ভুক্ত? সিলোমের অন্তর্ভুক্ত। বা কথাটা এভাবে বলা উচিত, এরা সবগুলা সিলোমের মধ্যে অবস্থিত, নাকি না? হ্যাঁ স্যার, সিলোমের মধ্যে যারা অবস্থিত তারা মানে পোস্টিকনালী মানে পেরিকার্ডিয়াম পর্দার ওদিকে না, মানে জিনিসটা না, পেরিকার্ডিয়াম কেন আসতেছে? পেরিকার্ডিয়ামটা হার্টের আবরণ। পেরিটোনিয়াম। বুঝো, হ্যাঁ, তারা পেরিটোনিয়াম পর্দার ভিতরে, কথা শেষ। ওরা কোথায় অবস্থান করতেছে? সিলোমে অবস্থান করতেছে। কথাটাকে আমরা সহজ করে বলি যে তুমি আমাকে কোশ্চেন করলা স্যার যকৃৎ কি সিলোমের অন্তর্ভুক্ত, এটার দ্বারা তুমি আমাকে কি বুঝাইলা? তুমি আমাকে বুঝাইলা যে স্যার যকৃৎ কোথায় অবস্থান করতেছে। এই আমার মাউস পয়েন্টে দেখা যাচ্ছে, হ্যাঁ এই জায়গাটা কি সিলোম না? হ্যাঁ এই জায়গাটা কি সিলোম। সিলোম? এই যকৃৎ এখানে আছে। কিন্তু তুমি যদি আমাকে বলো যে স্যার পাকস্থলী তো এখানে, ঠিক কিনা বলো? হ্যাঁ ক্ষুদ্রান্ত তো এখানে, নাকি না? হ্যাঁ বৃহদান্ত তো এখানে, নাকি না? জি আচ্ছা, এই জায়গাগুলো মানে হচ্ছে এই জায়গাটা না? হ্যাঁ। তাহলে এরা কি সিলোমের অন্তর্ভুক্ত? না। সিলোমের স্যার, অন্তর্ভুক্ত না বলে বলা উচিত যে সিলোমের অন্তর্ভুক্ত না। কেন কিডনি হবে না? কিডনি তো পৌষ্টিকনালীর অংশ না। স্যার কিডনি তো ইয়া করে না, মানে রেচন কাজ করে না, সেটাও তো করুক না। পুষ্টিকের। না 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 না, রেচনের সাথে পৌষ্টিকের কোনো সম্পর্ক নাই। আচ্ছা তোমার মানে রেচন করে ঠিকই, হ্যাঁ, মল এবং মূত্র এই দুইটা জিনিস আমরা যদিও ধরতে মানে মনে করি বা হয়তো আমাদের ধারণা যে মল মূত্রের সাথে সম্পর্ক আছে, দুইটা দুই জায়গায় উৎপন্ন হয়। মল হচ্ছে অপাচ্য খাদ্য বস্তু। আমরা যে খাবারটা খাচ্ছি, যে খাবারটা আমাদের দেহে পাচিত হচ্ছে না, পরিপাক হচ্ছে না, সেটা হচ্ছে মল। আর রেচন কি বা মূত্র কি? মূত্র হচ্ছে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য। আমরা সারাদিনে যে খাবারগুলা খাই সেখান থেকে প্রয়োজনীয় অতিরিক্ত নাইট্রোজেন গ্রহণ করি, ওই নাইট্রোজেনটা দেহ ধরে না রেখে মূত্রের সাথে বের করি। কিন্তু এই জিনিসটা তৈরি হয় কোথায়? বৃক্কে। বৃক্ক বলো, ইউরেটার বলো, মূত্রথলি বলো, এগুলো সবগুলা সিলোমের মধ্যেই আছে। কিসের মধ্যে? সিলোমের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে? জি স্যার। ওকে, অসুবিধা নেই, আস্তে আস্তে আমরা আরেকটু ক্লিয়ার হব। কোশ্চেন করো, কারো সমস্যা থাকলে কোশ্চেন করো। হয়তো আমি আজকে লেকচার 3 তে যাবো না, আমি সিলোম নিয়ে সময় কাটাবো, কারণ এই সিলোমটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন নর্মাল
পর্বের বৈশিষ্ট্যগুলা পড়বো, তুমি যদি এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে না যাও, তুমি ওইখানে গিয়ে কিন্তু হাবুডুবু খাবা। অন্যান্য গুলা বুঝে যাবা, কিন্তু সিলোম নিয়ে তুমি হাবুডুবু খাবা। প্লিজ কোশ্চেন করো, কোথাও সমস্যা থাকলে আমাকে বলো। স্যার একটা কোশ্চেন 100 ছিল বার। স্যার, সিলোমের মূল কাজ কি দেহের অন্যান্য অঙ্গাণুগুলোকে ধারণ করা নাকি আরো কোনো কাজ আছে? ভেরি গুড কোশ্চেন। সিলোমের কাজ কি? সিলোমের কাজ হচ্ছে, বা সিলোম যাকে আমরা বলছি, হ্যাঁ, তার একটাই কাজ, সে পৌষ্টিক নালী ছাড়া বাকি যে অঙ্গাণুগুলোর কথা বলছি তাদেরকে ধারণ করে রাখবে। ঠিক আছে, এই অঙ্গাণুগুলা এই সিলোমের মধ্যে অবস্থান করবে, এটাই হচ্ছে সিলোমের কাজ। বুঝছি স্যার। ওকে, নেক্সট। স্যার এর জন্য কি অঙ্গাণুগুলো সুরক্ষিত থাকে? সুরক্ষিতর ব্যাপারটা আসলে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। যেমন আমাদের হার্ট এবং লাংস, এই দুটা হচ্ছে আমাদের বক্ষ দেশে, না? কথা বলো। আমাদের আমাদের হৃদযন্ত্র এবং ফুসফুস, এই দুইটা হচ্ছে আমাদের বক্ষ দেশে। আমাদের বক্ষের সৃষ্টিকর্তা বক্ষপিণ্ড দিয়ে দিছে। বক্ষপিণ্ড জানি না আমরা? আমাদের বুকের হাড়, পাঁজরের হাড়, এ সাউন্ড হচ্ছে দেখো, এই বুকের হাড়, পাঁজরের হাড়। তাহলে আমাদের হার্ট লাংস কে কিন্তু পাঁজরের হাড়ও কি করে? রক্ষা করে। সিলোমের সাথে আসলে সুরক্ষার বিষয়টা আসে না। সিলোম হচ্ছে একটা স্পেস কাভার্ড বাই পেরিটোনিয়াম মেমব্রেন। এই পেরিটোনিয়াম মেমব্রেন থাকার কারণে কিছু বাড়তি সুবিধা আছে আমাদের। হ্যাঁ, কি ধরনের সুবিধা? অর্গানগুলোর নিজস্ব একটা মেমব্রেন আছে। হ্যাঁ, প্রত্যেকটা অর্গানের নিজস্ব মেমব্রেন আছে। তোমরা কিন্তু 9-10 এ পড়ে আসছো, হার্টের আবরণকে পেরিকার্ডিয়াম বলে, পড়ছো না? জি স্যার। জি স্যার। পড়ছো। ফুসফুসের আবরণকে বলা হয় প্লুরা, পড়ছো। তারপর বৃক্কের আবরণকে বলা হয় ক্যাপসুলার আবরণী। হ্যাঁ, পড়ছো কিনা? বা রেনাল ক্যাপসুল, পড়ছো কিনা বলো। জি স্যার। হ্যাঁ, ঠিক তেমনি এই মেমব্রেন গুলার বাইরেও, হ্যাঁ, পেরিটোনিয়াম একটা এক্সট্রা মেমব্রেন। যখন কোনো কিছু আমরা কেটে দেহের ভিতরে ঢুকবো, একটা সার্জারি হবে, যখন তুমি দেহের ভিতরে ইন করবা, তুমি দেহত্বক কাটার পরে তোমাকে পেরিটোনিয়াম মেমব্রেনও কাটতে হবে। ঠিক আছে, আরেকটা কারণ আছে পেরিটোনিয়াম মেমব্রেন থাকার বা পেরিটোনিয়াম পর্দা থাকার, আরেকটা সুবিধা আছে, যে আমাদের অর্গানগুলো একটা রসে ভাসমান থাকে। সিলোমিক পাউচ বলে এটাকে, একটা রস, তরল। এই তরলটাকে পেরিটোনিয়াম পর্দাটা ধরে রাখে, ফলে অর্গানগুলা ওই তরলের মধ্যেই ভাসমান থাকে। কম বেশি আমরা দেখছি যখন নর্মাল প্রাণী পরিষ্কার করে, যেমন মুরগি, মুরগি পরিষ্কার করার সময় যে জায়গা থেকে মুরগির আতুরি ভুতুরি বের করে আনে, আমরা তো বলতেছি নর্মালি আতুরি ভুতুরি, আসলে সেটা কি? পৌষ্টিক নালী, অন্যান্য অর্গান না? ওই জায়গায় দেখছে একটা চটচটে তরল থাকে, খেয়াল করছো? একটা চটচটে তরল থাকে মুরগি পরিষ্কার করতে, দেখছো কখনো? কথা বলো জি ছেলেমেয়েরা। স্যার, দেখছি। হ্যাঁ, এবার যে পশু কোরবানি হবে, এবার একটু খেয়াল করে দেখবা, যখন অ্যাবডোমেন পরিষ্কার করে, হ্যাঁ, ভিতর থেকে একটা তরল পড়ে, হ্যাঁ, ছোট তরলের মধ্যে অর্গানগুলো ভাসমান থাকে, সেটা হচ্ছে সিলোমিক পাউচ। তো আমি বলতে পারি যে এই রসটাকে ধারণ করে রাখে, ফলে অর্গানগুলো এটার মধ্যে ভাসমান থাকে। এটা একটা কাজের মধ্যে বলতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি কি আমরা প্রকৃত সিলোম বা সিলোম বিষয়টা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, যদি আমরা এটা ক্লিয়ার হই, তাহলে এবার চলে আসো অপ্রকৃত সিলোম। এবার তোমরাই পারবা। আমি আগে প্রকৃত সিলোমটা একটু ডিটেইলস বুঝতে পারা। এখানে বলো, কথা কি আটকে গেছে? বুঝি নাই স্যার। স্যার আপনার কথা শোনা কথা শোনা যাচ্ছে না? বাকিরা অসুবিধা হচ্ছে? জি স্যার, কথাগুলো আটকে যাচ্ছে। জি স্যার, কথাগুলো আটকে গেছে। কথা আটকে যাচ্ছে। কথা আটকে যাচ্ছে। এখন স্যার এখানে ঠিক আছে তো স্যার? স্যার এখন ঠিক আছে। এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আচ্ছা, হয়তো আমার এখানে একটু নেটওয়ার্ক সমস্যা করছে। কোন জায়গা থেকে সমস্যা হয়েছে আবার বলবো? স্যার? জি স্যার, আরেকবার একটু করে বলেন। আচ্ছা, কোন জায়গা থেকে, লাস্ট কোন জায়গা থেকে শুনছো বলো? ভাসমান অর্গান গুলা। ও আচ্ছা, ভাসমান অর্গান বলতে চাচ্ছি যে পেরিটোনিয়াম পর্দা দ্বারা যে
আবরণটা দিয়ে আবৃত। পেরিটোনিয়াম পর্দা দ্বারা আমাদের যে অর্গানগুলা আবৃত হয়ে আছে, এই অর্গানগুলা আবৃত অবস্থায় ওই পেরিটোনিয়াম পর্দার ভিতরে একটা তরল আছে। এই পেরিটোনিয়াম পর্দার ভিতরে একটা তরল আছে। এই তরলটাই হচ্ছে সিলোমিক পাউচ। তরলটা হচ্ছে সিলোমিক পাউচ। এই তরলের মধ্যে অর্গানগুলা ভাসমান থাকে। তরলের মধ্যে অর্গানগুলা ভাসমান থাকে। ঠিক আছে, তাহলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে অর্গানগুলা এই তরল থেকে কিন্তু কিছুটা পরিমাণ অ্যান্টিবডিও পায়, কিছুটা পরিমাণ প্রতিরক্ষা ব্যবস্থাও বা সুরক্ষাও পেয়ে থাকে। ঠিক আছে, এটাই বলতেছি। তুমি যদি বলো যে সিলোম থাকা মানে পেরিটোনিয়াম পর্দা থাকার সুবিধা কি, পেরিটোনিয়াম পর্দা থাকার সুবিধা হচ্ছে অর্গানগুলা যেমন দেহ প্রাচীর পৌষ্টিক নালী থেকে আলাদা থাকে, আবার অর্গানগুলো একটা তরলেও ভাসমান থাকতে পারে। ঠিক আছে, শুনছো সবাই? জি স্যার। আচ্ছা, যদি আমাদের মোটামুটি, হ্যাঁ বলো, কিছু বলতে চেয়েছিল? আচ্ছা, শোনা যাচ্ছে? তার কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সমস্যা হলে বলবা, সমস্যা হলে আমাকে সাথে সাথে বলবা। এখন যেটা বলতে চাচ্ছি স্যার, যদি সিলোম বা প্রকৃত সিলোম কনসেপ্ট ক্লিয়ার হয়, তাহলে আমরা এখন অপ্রকৃত সিলোমে চলে যেতে পারি। এখন প্রকৃত সিলোম বা ইওসিলোমের তোমাদের ক্লিয়ার, আমি ধরে নিচ্ছি এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার নাকি না? জি স্যার। ওকে, ক্লিয়ার সবার কাছে, নাইস। এই জিনিসটা যদি ক্লিয়ার হয়, তাহলে আমাকে জাস্ট এই অপ্রকৃত সিলোম বা সিওডোসিলোমের যেটা, হ্যাঁ সিওডোসিলোমের এই জিনিসটা একটু আমার সাথে আলোচনা করো তোমরা। কি নাই এখানে বলো? পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা। সবাই আমরা আলহামদুলিল্লাহ বুঝে গেছি জিনিসটা, যে পেরিটোনিয়াম পর্দা নাই। এবং পেরিটোনিয়াম পর্দা না থাকার কারণে এটাকে আমরা কি বলতে পারতেছি না? প্রকৃত সিলোম বলতে পারতেছি না। ঠিক কিনা স্যার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর এইখানে কি সমস্যা? স্যার দেহ এখানে গহ্বর নাই। দেহগহ্বর পূর্ণ। তারপর দেহ দেহগহ্বর কোষপূর্ণ। কথাটাকে আরেকটু সাজিয়ে যদি কোষপূর্ণ। আমরা বলি, সেটা হচ্ছে কথা ছিল জায়গাটা খালি থাকবে। ঠিক কিনা? ছবিগুলো জি খুব স্যার। ছোট এখন তো আমার আলাদা করে আর লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ বোঝানোর দরকার নেই। লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ তো বুঝে গেছো সবাই? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, কথা ছিল জায়গাটা স্যার। খালি থাকবে, জায়গাটা খালি থাকবে, কথা ছিল জায়গাটা খালি থাকবে, কিন্তু জায়গাটা কি নয়? খালি নয়, জায়গাটা খালি না। এবং জায়গাটা খালি না, জায়গাটা কোষ দ্বারা পূর্ণ, এবং কোষ দ্বারা পূর্ণ হওয়ার কারণে এটাকে আমরা কোনো ক্রমে কি করতে পারতেছি না, সিলোমে, হ্যাঁ সিলোমে অন্তর্ভুক্ত করতে পারতেছি না। এই জন্য সেটাকে আমরা বলছি অ্যাসিলোমেট। সেজন্য আমরা সেটাকে বলছি অ্যাসিলোমেট। তোমাদের সামনে কি খাতা কলম আছে? জি স্যার। এই তিনটা ছবি তো অলরেডি তোমাদের কাছে আছে, আছে কিনা? এই তিনটা ছবি গ্রুপে দেওয়া আছে না? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, তোমরা গ্রুপ থেকে এখানে একটু কাজ করবা, সবাই দেখে নাও। এখান থেকে একটা রেখা টেনে এখানে দেখাই দিতে হবে। আমি এই রেখাটা টানতে ভুলে গেছি, এখানে একটা রেখা হবে, বুঝছো? ঠিক আছে, তোমার আইডিয়া থেকে তুমি চিহ্নিত করবা। হ্যাঁ, এই দেখো, এখানে শুধু মুখছিদ্র পাইলছিদ্র চিহ্নিত করা যাবে না, পেরিটোনিয়াম পর্দা চিহ্নিত করা গেছে, এখানেও পেরিটোনিয়াম পর্দা আছে। এই জায়গাটা এখন দেহ গহ্বর তথা সিলোম, তাহলে এই জায়গাটাকে একটু চিহ্নিত করে দিবা, সিলোম। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই তিনটা ছবি তো তোমার কাছে আছে, আছে না ছবি? ঠিক আছে, এই তিনটা ছবি প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় যখন সিলোম আসবে, তখন এই সিলোমের ছবি এঁকে আসতে হবে। এবং ছবি এটা কিন্তু বাস্তব ছবি হচ্ছে এটা, জানো? তোমরা যখন ইনশাল্লাহ একটু বড় হবা, তোমরা যখন ধরো মেডিকেল সায়েন্সে পড়বা, কিংবা তোমার বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলোতে পড়বা, প্রাণী বিজ্ঞানে পড়বা, তখন কিন্তু সিলোমের ছবিটা অ্যাকচুয়ালি এভাবে আঁকতে হবে। কিন্তু উচ্চ মাধ্যমিকে আমরা এত কঠিন ছবি আঁকি না, উচ্চ মাধ্যমিকে আমরা ছবিটাকে সরল করে ফেলি, এভাবে আঁকি। বুঝতেছো আমার কথাটা? স্যার ঠিক আছে, এই ছবিগুলা ক্লিয়ার কিনা? মিথ্যা বলবা না, ছবিগুলা ক্লিয়ার?
জি স্যার একদম ক্লিয়ার। হ্যাঁ, লম্বচ্ছেদ প্রস্থচ্ছেদ ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় আমি একটা নোট দিচ্ছি, ছোট একটা নোট নাও। স্যার কোশ্চেন লিখো, ছিল ঠিক আছে? স্যার। আচ্ছা বাবা, আগে বলো, কোশ্চেন বলো। স্যার সিলমবিহীনে খালি জায়গাটাতে কোষপূর্ণ গহ্বর না স্যার এটা? কোষপূর্ণ গহ্বর। দেহ দেহ গহ্বর স্যার। অপ্রকৃত সিলমের যে খালি জায়গাটা ওখানে কি কোষপূর্ণ নাই? না না, ওই জায়গায় কোনো কোষ নেই, এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তোমার 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 কোশ্চেনটা মানে তোমার কনসেপ্টটা এখন আর একটু ক্লিয়ার হবে এই প্রসঙ্গে। আমি বলি, লিখো একটা কথা, লিখো সবাই, খাতায় লিখো, খাতা তো সবাই খাতা নাও, লিখো সিলোম হওয়ার শর্ত। সিলোম হওয়ার শর্ত, কন্ডিশন ফর সিলোম। লিখছো? লিখো সিলোম হওয়ার শর্ত। 1 নাম্বার, দেহ গহ্বর। 1 নাম্বার, দেহ গহ্বর। লিখছো? 2 নম্বর, পেরিটোনিয়াম পর্দা। জি স্যার। 1 নম্বর, দেহ গহ্বর। 2 নম্বর, পেরিটোনিয়াম পর্দা। এক নাম্বার দেহ গহ্বর, 2 নম্বর পেরিটোনিয়াম পর্দা। শুনছো? এই দুইটা শর্ত কিনা বলো, একমত কিনা আমার সাথে? স্যার দেহ গহ্বর ফাঁকা থাকবে। দেহ গহ্বর বলতে তো ফাঁকাই বুঝায়। দেহ গহ্বর, গহ্বর মানে খালি জায়গা, ঠিক না? কথা বলে না ছেলে মেয়েগুলোকে। স্যার। আমার কথা বুঝা যাচ্ছে না? আজকে সমস্যা হচ্ছে নাকি? কথা বলতে হবে তো, রেসপন্স করতে হবে। যারা নীরব নিস্তব্ধে বসে আছো, আশেপাশে কেউ নাই, তারা মাইক অন রাখবা। স্যার যে সকল প্রাণীকে সিলোমবিহীন বলতেছি হ্যাঁ, তাদের তো দেহ গহ্বরটা মেসেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকতেছে, তাহলে ইয়েস। কি তাদের দেহে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাস্টে কথাটুকু বুঝি নাই। যে সকল প্রাণীকে তুমি সিলোমবিহীন বলছো তাদের দেহ গহ্বর মেসেনকাইমার কোষপূর্ণ, হ্যাঁ এটুকু বুঝছি। তারপর ওখানে তো কোনো ফাঁকা জায়গা নাই, তাহলে ওদের যে বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলো কোথায় অবস্থান করবে? ইয়েস, ওদের বাকি অঙ্গ প্রত্যঙ্গ গুলা এই কোষের ভিতরে ভিতরে বসানো। কথা বুঝছো কিনা? মানে দাঁড়াও, আমি আস্তে আস্তে, তোমার কথা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ বলো, আস্তে আস্তে বলো। তাহলে সিলোমবিহীন প্রাণী কি উন্নত প্রাণীর মধ্যে পড়ে না নাকি? না না না, এরা একদম নিম্ন শ্রেণীর প্রাণী, প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, প্লাটিহেলমিনথেস হচ্ছে সিলোমবিহীন প্রাণী। ঠিক আছে, আমি আসতেছি, আলোচনায় আসতেছি, তোমার কথা বুঝছি। তোমরা কি ওর কথা বুঝছো? বাকিরা সবাই, একজনের কথা দিয়ে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়। বাকি তোমরা কি ওর কথাটা বুঝছো? জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, আমি বলতেছি, ও খুব একটা যুক্তিযুক্ত কথা বলছে। ও কি বলতে চাইছে জানো? বলতেছে যে স্যার, যেসব প্রাণী সিলোমবিহীন, যেমন এই যে আমাদের চোখের সামনে এখন যে ছবিটা আছে, এটা হচ্ছে সিলোমবিহীন প্রাণী। এর জায়গা এই দেহ গহ্বরটা কোষ দ্বারা পূর্ণ। তাহলে ওর কি অর্গান নাই? আছে আছে। কোষগুলোর এর ভিতরে। অর্গান গুলা কোন জায়গায় বসানো? এই কোষের ভিতরে ভিতরেই বসানো। অর্থাৎ অর্গান গুলার মাঝখানে কোনো গ্যাপ নাই। আমাদের কিন্তু অর্গান গুলার মাঝখানে গ্যাপ আছে। তুমি যদি বলো স্যার আমাদের আমাদের হার্ট এবং লাংস, হ্যাঁ হার্ট এবং লাংস এই মাঝখানে জায়গাটা কি? আমি বলবো যে মাঝখানে জায়গাটা ফাঁকা, মাঝখানে জায়গাটা সিলোমিক পাউচ পূর্ণ, তরল পূর্ণ। হ্যাঁ, আমাদের লিভার প্যানক্রিয়াস, এই লিভার প্যানক্রিয়াসের একদম ঘেঁষাঘেঁষি করে, হ্যাঁ অবস্থান করতেছে ঠিকই, কিন্তু একটার সাথে একটা সংযোগ নাই, একটার সাথে একটার সরাসরি কোনো প্রকার সংস্পর্শ থাকবে না। বা বলা উচিত যে এই অর্গান গুলার মাঝখানে যে স্পেসটুকু, সেটার মধ্যে রস আছে, সিলোমিক পাউচ আছে। কিন্তু সিলোমবিহীন যারা, তাদের ক্ষেত্রে কি এরকম? না স্যার। হ্যাঁ, তাদের জায়গাটা হচ্ছে নিরেট। তাদের জায়গাটা হচ্ছে নিরেট, ঢালাই দেওয়ার মতন। এই যে সিমেন্ট দিয়ে বালু দিয়ে ঢালাই দেয়, হ্যাঁ, যে কঙ্কর গুলা থাকে, কঙ্করের মাঝখানে সিমেন্ট ঢুকে যায় না? বুঝতেছো কিনা? জায়গাটা পূর্ণ, জায়গাটা কোষ দ্বারা পূর্ণ। এই জন্য এগুলাকে আমরা বলছি সিলোমবিহীন। ওদেরকে আমরা সিলোমে অন্তর্ভুক্ত করতে পারতেছি না। যে কোশ্চেন করছো, আমি তো এখনো নাম নাম মুখস্থ হয় না। তুমি কি বুঝছো? ঠিক আছে, তোমার তোমার কথার সাথে আমার কথা মিলতেছে স্যার? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, এবার শোনো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রাণী পর্ব 9টা, 9টা পর্ব এখানে আসছে কিনা দেখো আস্তে আস্তে। এই হচ্ছে 3টা, এই হচ্ছে 1টা, এই হচ্ছে 5টা। 9টা হয়েছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, জি স্যার। খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনো।
আচ্ছা, এই 9টা পর্বের মধ্যে পর্ব নাম্বার 1 পরিফেরা, পর্ব নাম্বার 2 নিডারিয়া। পরিফেরা অভ্রূণস্তরী, লাস্ট ক্লাসের পড়া মাথায় ঢুকতেছে কিনা দেখো। পরিফেরা অভ্রূণস্তরী পড়ে আসছি। জি স্যার। জি স্যার। পিছনে যাচ্ছি আমি, এই নোটটা আছে তো সবার কাছে, দাঁড়াও। এই যে দেখো, স্তরবিহীন প্রাণী পরিফেরা, ঠিক ঠিক কিনা বলেন? দ্বিস্তরী জি স্যার। নিডারিয়া, ত্রিস্তরী প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা। এই প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা হচ্ছে 7টা, কথা বলো। জি স্যার। প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা হচ্ছে 7টা। এই জিনিসটা চট করে লেখা আছে, খাতায় লিখছিলা ওই দিন? জি স্যার। স্যার আচ্ছা, লিখলে ভালো, আর না লিখলে এটা এটা লিখে নিবা খাতায়। স্তরবিহীন অভ্রূণস্তরী পরিফেরা, দ্বিভ্রূণস্তরী নিডারিয়া, ত্রিভ্রূণস্তরী প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা। হিসাব করতে হবে, পরিফেরা 1, নিডারিয়া 2, 3 থেকে 9, 3 থেকে 9, আবার বলছি 3 থেকে 9 ত্রিস্তরী, ঠিক কিনা বলেন? এখন বলো, সিলোম হওয়ার 2টা শর্ত। নাম্বার 1 শর্ত, কথা বলতে হবে আমার সাথে। নাম্বার 1 জি শর্ত স্যার, কি? দেহগহ্বর থাকতে হবে। ভেরি গুড, দেহগহ্বর থাকতে হবে। নাম্বার 2 শর্ত কি? পেরিটোনিয়াম পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা থাকবে। এই পেরিটোনিয়াম পর্দা আসে মেসোডাম থেকে। পেরিটোনিয়াম পর্দা আসে মেসোডাম থেকে। কোথা থেকে? মেসোডাম থেকে। মেসোডাম থেকে। এখন হ্যাঁ, পরিফেরা, পরিফেরা যারা, কথা বোঝার চেষ্টা করো, যারা পরিফেরা তাদের কি মেসোডাম আছে? না না স্যার না। স্যার। অভ্রূণস্তরী, কোনো ভ্রূণস্তরী নাই। হ্যাঁ, নিডারিয়া মেসোডাম আছে? না স্যার। না স্যার না। হ্যাঁ, এবার তুমি পরিফেরা পর্বকে গিয়ে বললা যে এই তোমরা সিলোম সৃষ্টি করো। ও তোমারে জবাব দিবে যে আমি যে সিলোম সৃষ্টি করব, সৃষ্টিকর্তা তো আমাকে সিলোম সৃষ্টি করার যে পেরিটোনিয়াম পর্দা দরকার, ওই পর্দা তৈরি করারই স্তর দেয় নাই। আমি কেমনে কেমনে সিলোম সৃষ্টি করব? আমি সিলোম সৃষ্টি করতে পারবো? না। তোমরা কি যুক্তি বুঝছো? আবার বলতেছি, আবার মনোযোগ দিয়ে শুনো। তুমি পরিফেরা পর্ব কাছে গেলা, পরিফেরা পর্বে প্রাণীদের কাছে গেলা, গিয়ে বললা যে এই তোমরা সিলোম সৃষ্টি করো তোমাদের থেকে। তখন ওরা তোমাকে জবাব দিবে আমরা সিলোম সৃষ্টিতে অক্ষম, কারণ আমরা অভ্রূণস্তরী। আমাদেরকে সৃষ্টিকর্তা একটোডাম, মেসোডাম, এন্ডোডাম কোনোটাই দেয় নাই। আর মেসোডাম না থাকলে পেরিটোনিয়াম পর্দা হবে না, পেরিটোনিয়াম পর্দা না হলে সিলোম হবে না। যুক্তি বুঝছো? জি স্যার। আচ্ছা, এবার নিডারিয়ার কাছে গেলা। নিডারিয়া, এই যে মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি দেখো, নিডারিয়া। নিডারিয়াকে গিয়ে বললা যে সিলোম সৃষ্টি করো। নিডারিয়াও তোমাকে একই জবাব দিবে, বলবে যে ভাইরে আমার তো একটোডাম আর এন্ডোডাম আছে, কিন্তু আমার তো মেসোডাম নাই। আমার মেসোডাম নাই, মেসোডাম না থাকার কারণে আমি কি করতে পারবো না? পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করতে পারবো না। ঠিক আছে? সো আমাকে তুমি বলে রিকোয়েস্ট করে কোনো লাভ নাই, আমি অক্ষম, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, কিন্তু প্লাটিহেলমিনথেস, এই 3 নাম্বার উদাহরণ আমি দিছি প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসে তো মেসোডাম আছে, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। ওর তো পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করার ক্ষমতা আছে নাকি নাই? আছে স্যার। আছে, কিন্তু ক্ষমতা থাকা সত্ত্বেও সে পেরিটোনিয়াম পর্দাও সৃষ্টি করে না, তার কোনো দেহ গহ্বর নাই। শর্ত 2টার মধ্যে একটাও পূরণ করে না, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, এই কথাটা বোঝানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে 3টা উদাহরণ দিছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। এই 3টা উদাহরণ দেওয়া সত্ত্বেও অ্যাকচুয়ালি সিলোমবিহীন হচ্ছে প্লাটিহেলমিনথেস। বাকি 2টা ভাগ্যের কারণে এই জায়গায় পড়ে গেছে। বাকি 2টার আসলে সিলোমের সাথে সম্পর্কই নাই। বুঝছো কিনা? জি স্যার। বাকি সবাইকে বুঝতে হবে এটা। তোমাকে যখন বলবে যে সিলোমবিহীন প্রাণীর উদাহরণ দাও, তুমি অবশ্যই প্লাটিহেলমিনথেস থেকে উদাহরণ দিবা। কিন্তু 9টা প্রাণী পর্ব, যে 9টা প্রাণী পর্ব আছে, এই 9টা প্রাণী পর্ব আছে, একটু দাঁড়াও। এখন ইন করছে কে? রিফাত, রিফাত কে ইন করছো? স্যার এইমাত্র মিটিং এ অ্যাড হয়েছে কে? রিফাত না? আচ্ছা থাক, ওকে, একটু সমস্যা হচ্ছে। স্যার যেটা নিয়ে কথা বলতেছিলাম বলেন। এই আমার কথাটা কি সবাই বুঝছেন? জি স্যার বুঝছি। অনেকে স্যার ঝামেলা আছে। একটু
আচ্ছা আমি আবার বলতেছি, আমরা সিলোমবিহীনের তিনটা তিনটা উদাহরণ দিয়েছি, যে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। কিন্তু আমি যেটা বুঝাইতে চাচ্ছি তোমাদেরকে, যে অ্যাকচুয়ালি সিলোমবিহীন হচ্ছে অ্যাসিলোমেট। এ আওয়াজ হচ্ছে কার? বন্ধ করো, মিউট করো। অ্যাকচুয়ালি সিলোমবিহীন হচ্ছে প্লাটিহেলমিনথেস। একমাত্র ওকে আমরা যদি বলো যে স্যার সিলোমবিহীন কে, আমি বলবো যে প্লাটিহেলমিনথেস। পরিফেরা, নিডারিয়া হচ্ছে পরিস্থিতির শিকার। ওই দুজনকে তুমি চাপ দাও, ওই দুজনকে তুমি রিকোয়েস্ট করো, ওরা কোনো ক্রমে সিলোম সৃষ্টি করতে পারবে না। আর প্লাটিহেলমিনথেসের সিলোম সৃষ্টি করার ক্ষমতা আছে, কিন্তু সে করে না। এই যুক্তিতে প্লাটিহেলমিনথেসকে আমরা সিলোমবিহীন বলি। ঠিক আছে, এই যুক্তিতে প্লাটিহেলমিনথেসকে আমরা কি বলি? সিলোমবিহীন বলি। আমার কথা কি স্যার, বুঝছো? হ্যাঁ জি স্যার। স্যার বলো। কেন করে না? প্লাটিহেলমিনথেসের কি আচ্ছা একজন আগে বলো, স্যার, একজন বলো। স্যার হ্যাঁ। প্লাটিহেলমিনথেসের কি দেহ গহ্বর আছে? প্লাটিহেলমিনথেসের দেহ গহ্বরও নাই, পেরিটোনিয়াম পর্দাও নাই। প্লাটিহেলমিনথেস হচ্ছে সিলোমবিহীন। আমি বুঝাইতে চাচ্ছি যে প্লাটিহেলমিনথেসের সিলোম সৃষ্টি করার ক্ষমতা আছে, কিন্তু সে করে নাই। আর বাকি দুইজনের ক্ষমতাই নাই। পরিফেরা ক্ষমতা আছে, এতক্ষণ যে আলোচনা করলাম, পরিফেরা অভ্রূণস্তরী। যার ভ্রূণস্তর নাই, মেসোডাম নাই, সে পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করতে পারবে? না, তাহলে ও ও ও কি সিলোম সৃষ্টিতে সক্ষম না অক্ষম? অক্ষম। অক্ষম। নিডারিয়ার কথা বলো, তুমি আমার সাথে কথা বলে যাও। নিডারিয়ার পেরিটোনিয়াম পর্দা আছে না নাই? স্যার না, নাই। পেরিটোনিয়াম পর্দা নাই। হ্যাঁ, ও হচ্ছে অ্যাক্টোডাম আর এন্ডোডাম। অ্যান্ড্রোডার্ম। হ্যাঁ, তার মেসোডাম নাই। তাহলে যেহেতু মেসোডাম নাই, তাহলে ও পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করতে পারবে না। পারবে না। পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করতে পারবে না, ওকে আমরা সিলোমে অন্তর্ভুক্ত করতে পারবো না। পারবো? না স্যার। এবার আসো প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসকে আমি বলছি ওর পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করার ক্ষমতা আছে, কিন্তু ও কি সৃষ্টি করে না? পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করে করে না। না। হ্যাঁ, শুধু তাই না, ওর দেহ গহ্বরও নাই, পর্দাও সৃষ্টি করে না, দেহ গহ্বরও নাই। তাহলে ওকে আমি কোনো ক্রমে সিলোমের একটা শর্তও কি করতে পারি না? পূরণ করতে পারি না। পারি নাই। সক্ষমতা আছে, কিন্তু করে নাই। জি স্যার। ঠিক কিনা বলো? জি স্যার। তাহলে এবার আমাকে বলো, এই তিনটার মধ্যে অ্যাকচুয়ালি সিলোমবিহীন কে? স্যার প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, প্লাটিহেলমিনথেস। আর বাকি দুইটা হচ্ছে, মানে বাকি দুইটার ক্ষমতা নাই, সৃষ্টি করেও নাই। কিন্তু যেহেতু আমাদেরকে 9টা প্রাণী পর্বকে সিলোমের মধ্যে ঢুকাইতে হয়, প্রাণী পর্ব কয়টা? 9টা। এখন তুমি আমাকে বললা স্যার সিলোমবিহীন প্লাটিহেলমিনথেস, হ্যাঁ, অপ্রকৃত সিলোম নেমাটোডা, আর বাকি বাকি 5টা হচ্ছে প্রকৃত সিলোম, হ্যাঁ, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। তাহলে আমি তোমাকে বলবো যে তাহলে বাকি দুইটা গেল কই? পরিফেরা, নিডারিয়া কোথায় যাবে? ওই যুক্তিতে পরিফেরা, নিডারিয়াকে আমার সিলোমবিহীনে ঢুকাই দিতে হচ্ছে। মাথায় ঢুকছে? জি স্যার। বাকিরা দেখো, বাকিরা আলোচনাটা বুঝছো কিনা? মিথ্যা বলিও না, কোশ্চেন করো। স্যার প্লাটিহেলমিনথেসের ক্ষমতা থাকা সত্ত্বেও কেন তৈরি করে না? স্যার কোন কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমার একটা কল আসছিল, একটা ইমার্জেন্সি কল আসছিল, এই জন্য। ওকে, হ্যাঁ, কি বলতেছিলা? প্লাটিহেলমিনথেস কি বললা? স্যার প্লাটিহেলমিনথেসের সিলোম তৈরি করার ক্ষমতা আছে, বাট তৈরি কেন করে না? এটা তো বাবা উপরে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে। বুঝছো নাই? এটা তো একমাত্র জি স্যার, সৃষ্টিকর্তা বলতে পারবে যে কেন সৃষ্টিকর্তা প্লাটিহেলমিনথেসকে সিলোমবিহীন বানাইছে। ঠিক আছে, এটা ত্রিভ্রূণের বুঝছি স্যার। স্তরী। হ্যাঁ, এরা ত্রিভ্রূণের স্তরী, এরা চাইলে অঙ্গ গঠন করতে পারে, ওরা তো অঙ্গ গঠন করে না, জানো? অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে অঙ্গ গঠন করি খালি আমরা, বুঝছো? বাকিরা কি জি স্যার। গঠন করে না, অঙ্গ গঠন করে না। করে না।
আচ্ছা, তাহলে এই যুক্তিটা কি সবার কাছে ক্লিয়ার? এই আমার এখন এই মুহূর্তে আমার প্রায় 32 জন তোমরা আছো, কেউ মিথ্যা বলবা না। আমরা আজকে কিন্তু নতুন কোনো টপিকে যাব না, কিন্তু সিলোম যদি ক্লিয়ার না হয় আর পর্বগুলা পড়ানোর সময় যদি বলো যে স্যার এটা কেন ইওসিলোমের, এটা কেন অ্যাসিলোমের, ঠিক আছে, হ্যাঁ সামনাসামনি হইলে তো তুলে আসার দিতাম, এখন তো আসার দিতে পারবো না, স্যার গালি দিব আর কি। স্যার আরেকটা প্রশ্ন, বলেন। স্যার প্লাটিহেলমিনথেসের যে দেহ গহ্বরই তো নাই, তাহলে স্যার হুম, তার পেরিটোনিয়াম পর্দা দিয়ে সে কি করবে? সেটাই তো কথা, আমরা তো সেটাই বলতেছি যে তার দেহ গহ্বর বলো কিংবা পেরিটোনিয়াম পর্দা বলো, দোনোটাই তার করার ক্ষমতা ছিল, কিন্তু সে কোনোটাই করলো না। সে সক্ষম, কিন্তু সক্ষম হওয়া সত্ত্বেও সে দেহ গহ্বরও তার নাই, সে পেরিটোনিয়াম পর্দাও সৃষ্টি করে নাই, এজন্যই তো ওকে আমরা সিলোমবিহীনে অন্তর্ভুক্ত করছি। কিন্তু পরিফেরা নিডারিয়া ওদেরকে আমরা যে সিলোমবিহীনে অন্তর্ভুক্ত করছি, কিন্তু তাদের তো সিলোম সৃষ্টি করার ক্ষমতা নাই। আমি যে যুক্তিটা বারবার দিতে চাচ্ছি যে তিনটা উদাহরণ আমরা সামনে আনছি, এখানে তিনটা উদাহরণ আমরা সামনে আনছি, কি কি বলো? নিডারিয়া, পরিফেরা, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। এবার তুমি মাইক অন রাখো, এই তিনটার মধ্যে অ্যাকচুয়ালি কে তোমার সিলোম সৃষ্টি করার ক্ষমতা বহন করে? প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, কিন্তু সে কি করে সিলোম সৃষ্টি না, করে? করে না। তাহলে এবার আমাকে বলো প্রকৃত সিলোম কে এই তিনটার মধ্যে? প্লাটিহেলমিনথেস। এটাই বুঝাতে চাচ্ছি। বুঝছি। এখন যদি তোমাকে সিলোমের সিলোমবিহীন বা অ্যাসিলোমেটের উদাহরণ দিতে বলে, তুমি উদাহরণ কোথা থেকে নিবা? প্লাটিহেলমিনথেস। ইয়েস, বুঝছো? জি স্যার। বাকিরা কথা বলো, ক্লিয়ার কিনা বলো, সমস্যা থাকলে জিজ্ঞাসা করো। স্যার আমি এতক্ষণ শুনে আমার নেট ডিস্টার্ব করতেছিল, আবার একটু বলেন। কোন জায়গা থেকে মিস করছো? হ্যালো, প্লাটিহেলমিনথেস কেন সিলোমবিহীন না প্লাটিহেলমিন কেন সিলোম সৃষ্টি করে না সেজন্য যেটা কোশ্চেন করছিল লাস্ট সেটা। আচ্ছা আচ্ছা, ওই যে প্লাটিহেলমিনথেস সিলোম সৃষ্টি না করার কারণ, সিলোম সৃষ্টি করে না যে তা না, ও আমরা যেটা যুক্তি দিচ্ছি, আমাদের যুক্তি হচ্ছে প্লাটিহেলমিনথেস সিলোম সৃষ্টিতে সক্ষম, প্লাটিহেলমিনথেস সিলোম সৃষ্টিতে সক্ষম, কিন্তু সক্ষম হওয়া সত্ত্বেও সে সিলোম সৃষ্টি করে না। এই যে তিনটা আছে, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই তিনটার মধ্যে পরিফেরা তার কোনো ভ্রূণস্তরী নাই তথা মেসোডামই নাই, তাহলে মেসোডাম না থাকার কারণে সে পেরিটোনিয়াম পর্দায় সৃষ্টি করতে পারবে না, পর্দা সৃষ্টি করতে না পারলে তো সিলোম হবেই না, ঠিক আছে? তাহলে ওকে যদি আমরা হাজার রিকোয়েস্ট করি বলি, ও তো অক্ষম। নিডারিয়ার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, অ্যাক্টোডাম আছে, এন্ডোডাম আছে, কিন্তু মেসোডাম নাই। মেসোডাম নাই মানে পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করতে পারবে না, পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করতে পারবে না মানে সে সিলোম সৃষ্টি করতে পারবে না। এই যুক্তিতে পরিফেরা এবং নিডারিয়া প্রকৃত অর্থে সিলোমবিহীন নয়, অর্থাৎ এই দুইজনকে আমরা সিলোমবিহীনে রাখছি যে হ্যাঁ তোমরা সিলোম সৃষ্টি করতে পারো না, কিন্তু অ্যাকচুয়ালি তাদের সিলোম সৃষ্টি করার ক্ষমতাই নেই। আর প্লাটিহেলমিনথেস তাদের সৃষ্টি করার ক্ষমতা আছে, কিন্তু তাদের সৃষ্টি হয় না। অ্যাকচুয়ালি তারাই হচ্ছে সিলোমবিহীন, অ্যাকচুয়ালি তারাই হচ্ছে অ্যাসিলোমের। সৃষ্টি করার ক্ষমতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে পেরিটোনিয়াম পর্দাও আসে না, দেহ গহ্বরও আসে না। দেখো বুঝছো কিনা? জি স্যার বুঝছি। এটাই, ঠিক আছে? কোশ্চেন ছিল বলেন। স্যার, অপ্রকৃত সিলোমেও তো পেরিটোনিয়াম পর্দা নাই, তাহলে কেন আমরা ওদেরকে তাও সিলোম বলি? অপ্রকৃত সিলোম বলতেছি আমরা ওদেরকে, অপ্রকৃত, ঠিক আছে? স্যার হ্যাঁ আপনি বলছি তো মা, বলছেন যে বলছি মা, পেরিটোনিয়াম বলছি মা। একটু আগে লিখছো সিলোমের শর্ত কয়টা? দুইটা, কি কি? দেহ গহ্বর থাকতে হবে আর পেরিটোনিয়াম পর্দা থাকতে হবে। এবার ছবির দিকে তাকাও, প্রেজেন্টেশন সামনে আছে? জি স্যার। হ্যাঁ বলো, এখানে শর্ত কয়টা পূরণ হয়েছে? একটা, কি? দেহ গহ্বর আছে। দেহ গহ্বর আছে, তাহলে ওরা দুইটা শর্তের মধ্যে একটা শর্ত পূরণ করছে, অর্থাৎ তারা সিলোম হওয়ার কাছাকাছি গেছে, এই জন্য এদেরকে অপ্রকৃত সিলোম বলে। মিথ্যা সিলোম, সিউডো মানে মিথ্যা, সিউডো মানে হচ্ছে তোমার ফলস, অপ্রকৃত, ঠিক আছে? অর্থাৎ তারা সিলোম হইতে হইতেও হইল না। ওদের পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করার ক্ষমতা আছে, আমরা জানি সেটা, আমরা অলরেডি এতক্ষণ ধরে সেটা নিয়ে কথা বলছি যে পর্ব 3 নম্বর থেকে পর্ব 9 নম্বর পর্যন্ত যারা আছে প্রত্যেকের মেসোডাম আছে। মেসোডাম আছে মানে কি আছে বলো? পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করার কি আছে? ক্ষমতা আছে।
ক্ষমতা আছে, কিন্তু নেমাটোডা পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করে না, এই জন্য তারা সিলোম না। কিন্তু আবার দেহ গহ্বর তো আছে ওদের, অর্থাৎ স্যার। একটা শর্ত পূরণ করে ফেলছে তারা। ঠিক আছে, এখন তুমি জি। যদি বলো যে স্যার নেমাটোডা কি, এটা কি সিলোমবিহীন, আমি তো তোমার সাথে একমত হতে পারবো না, কারণ সিলোমবিহীনের শর্ত হচ্ছে দুইটা শর্তের একটা পূরণ করবে না, বা সিলোমবিহীন যারা তাদের একটা শর্ত পূরণ হয় না। বলো, এটা কি দেহ গহ্বর আছে? আমরা লিখে দিছি মেসেনকাইমা কোষপূর্ণ দেহ গহ্বর, অর্থাৎ গহ্বর নাই, গহ্বরটা কি দ্বারা পূর্ণ? নিরেট কোষপূর্ণ। নিরেট কোষপূর্ণ। আর পেরিটোনিয়াম পর্দা তো নাই, আর ওর ক্ষেত্রে কি বলো? ওর ক্ষেত্রে দেহ গহ্বর আছে কিন্তু পেরিটোনিয়াম পর্দা নাই বা হ্যাঁ, নিরেট এই জন্য কোষপূর্ণ। না না, নিরেট কোষপূর্ণ কোথায়? এই না স্যার, মানে নিরেট কোষপূর্ণ না, এজন্য হ্যাঁ ওদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিরেট কোষপূর্ণ না, অর্থাৎ তাদের স্যার। দেহ গহ্বর আছে। তাহলে শর্ত কয়টা পূরণ করছে? কথা বলো মা। একটা। একটা পূরণ করছে। তাহলে একটা পূরণ করার কারণে একটা। এদেরকে আমরা অপ্রকৃত সিলোম বলছি, অর্থাৎ এরা সিলোম না, ঠিক আছে, কিন্তু সিলোমের শর্ত আংশিক পূরণ করছে। মিথ্যা সিলোম, ফলস জি সিলোম, স্যার। ঠিক আছে। জি স্যার, বুঝছি। জি। দেখো, সিলোম নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? সবাইকে সংজ্ঞাগুলো লিখছিলাম? জি স্যার। আচ্ছা আচ্ছা, যদি সংজ্ঞাগুলো লিখে থাকো, প্রকৃত সিলোমের নিচে একটা নোট নাও। প্রকৃত সিলোমের নিচে, এটা পুরোটা সিলোমটা পুরোটা নোট করতে হবে, আবার এখন লিখে রাখো, যে কোনো জায়গায় একটু লিখে রাখো। প্রকৃত সিলোমের একটা বিশেষ রূপ আছে, স্টার দিয়ে লিখো, লিখো হিমোসিল। লিখতেছো সবাই? জি স্যার, লিখতেছি। হ্যাঁ, লিখো হিমোসিল। লিখো, যে সকল প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর দেহ গহ্বর, যে সকল প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর দেহ গহ্বর, যে সকল প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর দেহ গহ্বর, এতটুকু লিখছো সবাই? জি স্যার। জি রক্ত স্যার। দ্বারা পূর্ণ, রক্ত দ্বারা পূর্ণ, যে সকল প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর দেহ গহ্বর রক্ত দ্বারা পূর্ণ, তাদের হিমোসিল বলে। তাদের হিমোসিল বলে। আবার একটু বলেন, কেটে গেছে। হ্যাঁ, বলছি আবার, যে সকল প্রকৃত সিলোমযুক্ত প্রাণীর দেহ গহ্বর রক্ত দ্বারা পূর্ণ। দেখছো, দেহ গহ্বর রক্ত দ্বারা পূর্ণ, তাদের হিমোসিল বলে। হ্যাঁ, তাদের হিমোসিল বলে। হয়েছে? ঠিক আছে স্যার। আচ্ছা, জি এই স্যার। হিমোসিল বিষয়টা আমি তোমাদেরকে পড়াবো দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে, অর্থাৎ ঘাসফড়িং পড়ানোর সময়। কিন্তু হিমোসিল কথাটা আমার এই চ্যাপ্টারে দুইবার আসবে, মলাস্কার ক্ষেত্রে আসবে, আর্থ্রোপোডার ক্ষেত্রে আসবে। ঠিক আছে, এই জন্য আমি এখানে নোটটা দিয়ে দিলাম। তখন তোমাদেরকে মনে রাখতে হবে যে অবশ্যই তারা সিলোম। দেখো, আমি এটা প্রকৃত সিলোম বা প্রকৃত ইওসিলোম এটা লিখতে বলছি, অর্থাৎ তারা অবশ্যই সিলোমের বা প্রকৃত সিলোম, কিন্তু প্রকৃত সিলোমের মধ্যে তারা একটু ভিন্ন, এজন্য তাদেরকে আলাদা করে হিমোসিল বলা হয়। আমার কথাটা বুঝতেছো? অর্থাৎ প্রথম কথা, তারা প্রকৃত সিলোম, কোনো সন্দেহ তো নাই।
না হ্যাঁ, স্যার তারা প্রকৃত সিলম। না স্যার। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে স্যার মলাস্কা, বলবা স্যার প্রকৃত সিলম, স্যার আর্থ্রোপোডা প্রকৃত সিলম। কিন্তু তুমি যখন পর্বের বৈশিষ্ট্য পড়তে যাবা তখন তুমি পড়বা কি জানো, হিমোসিল। তখন তোমার মনে খসখসাবে কি রে হিমোসিল জিনিসটা কি। হিমোসিল হচ্ছে প্রকৃত সিলোমেরই একটা বিশেষ রূপ। ওইটা আমি বুঝাবো, ডিটেলস বুঝানোর জন্য আমাকে সময় দেওয়া লাগবে। সেটা আমি বুঝাবো দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে তখন অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। এখন লিখায় রাখলাম কিন্তু এটা বুঝাবো না। কিন্তু মাথায় রাখতে হবে যে হিমোসিল ইজ এ পার্ট অফ ইওসিলোমেট। বুঝছি আমরা? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা আজকে পুরো ক্লাসটাই সিলোম নিয়ে স্পেন্ড করলাম। আশা করতেছি তোমরা মোটামুটি সবাই সিলোম সম্পর্কে 70-80% একটা কনসেপ্ট নিয়ে আসছো। হ্যাঁ, এখন জিনিসটাকে এত জোর দেওয়ার কারণ একটাই, যখন তুমি পর্বগুলা পড়বা বারবার পর্বের মধ্যে সিলোম কথাটা ঘুরে ঘুরে আসবে। আমরা যখন মানব দেহ পড়বো তখন সিলোম কথাটা ঘুরে ঘুরে আসবে। হ্যাঁ, তখন শুধু এই সিম্পল জিনিসটা যে একটা গহ্বর কাভার্ড বাই পেরিটোনিয়াম মেমব্রেন, এই সিম্পল জিনিসটা স্টুডেন্টরা আগে না বোঝার কারণে পরে গিয়ে গুলাই ফেলে। কেউ বলে যে সিলোম হচ্ছে অর্গান, কেউ বলে সিলোম হচ্ছে কতগুলা কোষ, কেউ বলে সিলোম হচ্ছে কিছু টিস্যু। আসলে সিলোম কি? সিলোম হচ্ছে একটা খালি জায়গা, ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, কাভার্ড বাই, জি জি স্যার। স্যার। হ্যাঁ, কি দ্বারা আবৃত? পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত। পর্দা। আমরা আজকে আরেকটা জিনিস শিখে নিছি, পেরিটোনিয়াম পর্দা কোথা থেকে আসে? মেসোডার্ম। মেসোডার্ম থেকে আসে। ঠিক আছে, তাহলে যাদের মেসোডার্ম নাই তারা তো পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করতে পারবে না। আবার হ্যাঁ, মেসোডার্ম থাকার পরেও অনেকে পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করবে না, যেমন নেমাটোডা পর্বের প্রাণী, ঠিক কিনা বলো? প্লাটিহেলমিন্থ। প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, নেমাটোডাও তো করে। কি বলে, নেমাটোডা করে না? কথা বলে না, কথা বলো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার করে, কিন্তু অর্ধেক পূরণ করে। আমি সেটা বলি নাই, আমি বলছি যে মেসোডার্ম থাকা সত্ত্বেও নেমাটোডা পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করে না। তোমরা কি আমার সাথে একমত কিনা? জি স্যার। হ্যাঁ, আবার প্লাটিহেলমিনথেসও ঠিক আছে। তোমরা যা বুঝছো সেটাও ঠিক আছে যে মেসোডার্ম থাকা সত্ত্বেও প্লাটিহেলমিনথেসও কি করে না, পেরিটোনিয়াম পর্দা সৃষ্টি করে না। ঠিক আছে কিনা? ঠিক আছে, আচ্ছা। জি স্যার। আরেকটা জিনিস শিখে নাও, আরেকটা জিনিস জেনে নাও। এই ছবিটার দিকে তাকাও, নেমাটোডার ক্ষেত্রে এই ছবিটার দিকে তাকাও। এই যে নেমাটোডার ক্ষেত্রে এই ছবিটা আমরা দেখতেছি, হ্যাঁ, এটা কি পৌষ্টিক নালী না? জি স্যার। জি স্যার। আর এটা এটা কি? দেহপ্রাচীর। দেহ প্রাচীর। তো নেমাটোডা পৌষ্টিক নালী আছে, আবার দেহ প্রাচীর আছে। এই জন্য নেমাটোডাকে বলা হয় নলের ভিতরে নল। যখন নেমাটোডাকে সেকশন করে তখন মনে হয় যে একটা গোলের ভিতর আরেকটা গোল। এই জন্য নেমাটোডাকে বলে নলের ভিতরে নল। কি বলে? নলের ভিতরে নল, টিউব উইদিন টিউব। বুঝছো? এমনি যা শুনে রাখো কথাটা, যেহেতু নেমাটোডার কথা আসছে, এটা সিলোম থেকে কথাটা সৃষ্টি হয়েছে, টিউব উইদিন টিউব। বুঝছো? ঠিক আছে, জি স্যার। তাহলে এবার পড়া কি? পড়া হচ্ছে একটাই পড়া, খুব সুন্দর করে চিত্র সহ সিলোম নোট করে ফেলবা। প্রথমে সিলোমের সংজ্ঞা দিবা, তারপর বলবা সিলোম 3 প্রকার, তারপর প্রথমে লিখবা সিলোমবিহীন বা অ্যাসিলোমেট, সংজ্ঞা দিবা, ছবি আঁকবা, ছবি সুন্দর করে চিহ্নিত করবা এই ছবিগুলাই। ঠিক আছে, তারপর অপ্রকৃত সিলোম সিউডোসিলোমের সংজ্ঞা দিবা, ছবি আঁকবা। আচ্ছা, সংজ্ঞা, ছবি, উদাহরণ, উদাহরণ বা প্রাপ্তি স্থান। উদাহরণ লিখবা না, লিখবা প্রাপ্তি স্থান। প্রাপ্তি স্থানে লিখবা নিচেরটা, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী সমূহ। কথাটা খেয়াল করো। স্যার হ্যাঁ, স্যার চিত্র কি প্রস্তুতছেদ আঁকবো? দোনোটাই, ছবি দোনোটাই আঁকতে হবে তোমাকে। আচ্ছা স্যার। ঠিক আছে, আর এখানে কি তুমি পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস লিখবা? লিখতে হবে যে পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী সমূহ, নেমাটোডা পর্বের প্রাণী সমূহ। ঠিক আছে, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা পর্বের প্রাণী সমূহ। বুঝাইতে পারছি? জি স্যার। ঠিক আছে, তাহলে এভাবে সুন্দর করে নোট করে, ঠিক আছে, যে নিয়মে হোমওয়ার্ক জমা দিতে হয় আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে সবাই সুন্দর করে আমাকে হোমওয়ার্ক গুলা জমা দিয়ে দিবা। বুঝাইতে পারছি? জি জি। স্যার। আচ্ছা, যদি বুঝাইতে পারি, এবার আসো, এবার একটু আমরা অন্য একটা প্রসঙ্গে চলে যাব। সেটা হচ্ছে আজকে সহ তোমাদের আমার সাথে কয়টা ক্লাস শেষ হয়ে যাচ্ছে? 3টা ক্লাস শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে না? কথা ঠিক আছে কিনা স্যারের?
জি জি স্যার। স্যার। তিনটা ক্লাস শেষ হয়ে যাচ্ছে। তো আগামী ক্লাস থেকে আমি তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু করব। তাহলে আশা করতেছি এই গত 3 দিনের ক্লাসে যারা ক্লাস করছো, হ্যাঁ, তোমরা একটা ধারণা নিয়ে নিতে পারতেছো, আমিও তোমাদের সম্পর্কে একটা ধারণা নিয়ে নিতে পারতেছি। তো যদি মোটামুটি সবকিছু আহ ঠিক থাকে যে হ্যাঁ ঠিক আছে আমি স্যারের কাছে কন্টিনিউ পড়বো, ঠিক আছে, তাহলে আমি আগামী ক্লাস থেকে আমি ভর্তি প্রক্রিয়াটা শুরু করব, ঠিক আছে। তো এখন তো আসলে আমাদের সিচুয়েশন খুব খারাপ যে আমরা নর্মালি যেভাবে আমি কোর্স ফি নিই বা কোর্স ফি দিয়ে শুরু করি সেভাবে তো আর শুরু করা যাচ্ছে না, এটা তো তোমাদেরকে আগেই জানাইছি। এই মুহূর্তে আমরা চলে যাব মান্থলি সিস্টেমে, যাতে আমাদের মা বাবার উপরেও খুব একটা প্রেশার না পড়ে। আবার যেহেতু তোমরা জানো আমি প্রফেশনাল টিচার, হ্যাঁ, এটাই আমার পেশা। তো এখন যদি আমি তোমাদের থেকে টাকা না নিই তাহলে তো আমিও চলতে পারবো না, ঠিক আছে। তাহলে দোনো দিক বিবেচনা করে একটা সহজ সমাধান হচ্ছে তোমরা আমাকে এখন মান্থলি পেমেন্ট করবা, ঠিক আছে। আর ইনশাল্লাহ যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন এখন যা পেমেন্ট করবা সেটা মূল পেমেন্ট থেকে বাদ পড়ে যাবে। কথা বুঝতেছো? এটা এমন না যে অনলাইনের জন্য আমি টাকা নিচ্ছি আবার অফলাইনে গেলে আমি আমার যে পুরো টাকাটা সেটাই নিব। অর্থাৎ ধরো এখন আমরা আশা করতেছি ধরো 2 মাস বা 3 মাস হয়তো আর লকডাউন স্থায়ী হবে বা এই এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী বলছিল সেপ্টেম্বর নাগাদ খুলে দিবে, তাহলে আর 2 মাস, জুলাই আগস্ট, তাহলে আমি জুলাই আগস্ট তোমাদের থেকে 2 মাসে 500 1000 টাকা নিব। এরপর সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ নর্মাল ওয়েতে পড়াবো, তখন এই 1000 টাকা মাইনাস করে দিব মূল কোর্স ফি থেকে। তোমরা কি এই কথাটা বুঝছো সবাই? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এভাবে এভাবে পেমেন্ট সিস্টেমটা হবে। এখন তোমরা আমাকে পেমেন্ট করবা কিভাবে? ঠিক আছে, পেমেন্ট করার এখন উপায় হচ্ছে আমাকে তোমরা বিকাশ করতে হবে, ঠিক আছে। বিকাশ করা ছাড়া তো আর কোনো ওয়ে নাই, ঠিক আছে, কারণ আমার সাথে তোমার দেখা করার কোনো সুযোগ নাই, ঠিক আছে। তো স্যারের ফোন নাম্বার কি আছে সবার কাছে? আজকেও আমি তোমাদের সবাইকে একটা মেসেজ পাঠিয়েছি, পাইছো আজকে মিটিং কোড দিয়ে? জি স্যার। আচ্ছা জি স্যার, পাইছি। আচ্ছা, যদি পেয়ে থাকো এখানে অনন্যা আছো? অনন্যা কি আছো এখানে? জি স্যার আছে। আচ্ছা অনন্যা আমু, তোমার তোমার নাম্বার নিয়ে একটু ঝামেলা আছে। তোমার তোমার অন্য কোনো নামে তুমি কি আমাকে রিকোয়েস্ট পাঠাইছো আবার গ্রুপে? জি স্যার পাঠাইছি, আমুরারি থেকে পাঠাইছি। আচ্ছা আচ্ছা, তুমি গ্রুপে কোন আইডি থেকে অ্যাড হবা? আমুরারিতেই থাকবো। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করি, এখন এখানে তো আসলে কথাবার্তা বলা যাচ্ছে না, তুমি আমাকে একটু ক্লাস শেষে আহ, 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 2টার দিকে একটা কল দিও কষ্ট করে, বা সন্ধ্যায় দাও, এখন লাগবে না, একেবারে সন্ধ্যার সময় তুমি একটু কল দিয়ে আইডিটা ঠিক করি, আমার এরপর সেকেন্ড ইয়ারে ক্লাস আছে। আচ্ছা তারপর আচ্ছা আরেকটা সমস্যা হয়েছে আরেকজনকে নিয়ে, ইয়ে নামটাও তো ভুলে গেলাম। ইয়াসির কে? ইয়াসির কে আছো এখানে? ইয়াসির তুমি কি অল্টারনেট কোনো আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছো? না স্যার, আমি তো সামিউর রহমান ইয়াসির থেকে আইডি, যেটা আমার। তো আরেকটা রিকোয়েস্ট আসছে আমার আইডি থেকে। তোমার ফোন নাম্বার দিয়ে, তুমিও আমাকে একটু সন্ধ্যার পরে ফোন দিও, তোমার নাম্বার থেকে আরেকটা রিকোয়েস্ট আসছে তোমার ফোন নাম্বার ইউজ করে। আচ্ছা স্যার। ঠিক আছে, এই দুইজন একটু আমার সাথে কথা বললো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যেটা বলতে চাচ্ছি স্যার, আপনারা সবাই আমাকে যারা সিদ্ধান্ত নিচ্ছেন পড়বেন, আপনারা আমাকে আগামী শনিবারের মধ্যে, অর্থাৎ বৃহস্পতিবার একটা ক্লাস আছে, শনিবার পর্যন্ত, শনিবারের মধ্যে আমাকে আপনারা সবাই 500 টাকা করে বিকাশ করবেন, ঠিক আছে। 500 টাকা করে বিকাশ করবেন আমার ফোন নাম্বারে। আমার আমার ফোন নাম্বার সবার কাছে আছে না স্যার? স্যার, যেটা থেকে মেসেজ আসছে জি জি ওইটা? স্যার, 01972402060। ঠিক আছে, শুনছেন? আচ্ছা, আমাকে জি স্যার। মেসেজ পাঠানোর পরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা মেসেজের যদি পার্সোনাল নাম্বার থেকে পাঠান, হ্যাঁ, আমাকে রেফারেন্সে আপনার নামটা লিখে দিবেন এবং ব্র্যাকেটে আপনার ফোন নাম্বারের লাস্টের 3টা ডিজিট। আমি এই মুহূর্তে সবাইকে চিনতেছি মোবাইল নাম্বার দিয়ে, কথা বুঝতেছো? হ্যাঁ, লাস্টের 3টা ডিজিট লিখে দিবা। যেমন আমি টাকা পাঠাইলাম, আমি লিখবো কি বলতো, আমার লাস্টের ফোনের নাম্বার ডিজিট হচ্ছে 060। তোমরা তোমাদের ফোন নাম্বারে লাস্টের 3টা ডিজিট লিখে দিবা। আর যারা ক্যাশ ইন করবা, নিজের নাম্বার ব্র্যাকেটে পাশে নিজের ফোন নাম্বারের লাস্টের 3টা ডিজিট। হ্যাঁ, লাস্টের 3টা ডিজিট মানে যে নাম্বারটা আমার এখানে সেভ করা আছে, নাহলে আমি তোমাকে চিনবো না তো, ঠিক
ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাকে চিনবো না। আর অথবা ফোন নাম্বারটা লিখে দিলে অসুবিধা নেই, আমি ফোন করে কনফার্ম করবো যে হ্যাঁ আমি তোমার টাকা পেয়েছি। আরেকটা বিষয় আছে, অনেকে ক্যাশ ইন করবা, অনেকে কিন্তু পার্সোনাল বিকাশ নাই। ক্যাশ ইন মানে দোকান থেকে যখন পাঠাবা, হ্যাঁ দোকান থেকে পাঠাইলে দোকানের নাম্বারটা সহ আমাকে আলাদা করে মেসেজ করে বলে দিতে হবে যে স্যার আমি টাকা পাঠাইছি, আমার নাম অমুক এবং আমার ফোন নাম্বার লাস্টে 3টা ডিজিট এত। কথা বুঝছো কিনা? সবাই আমাকে একটু কষ্ট করে ওই লাস্টের 3টা ডিজিট দিয়ে মেসেজ দিবা, না হলে কিন্তু আমি কনফিউজ হয়ে যাব। কারণ আমার এই নাম্বারে কিন্তু আবার ফিটাসের বিকাশ হয়, আমার ফিটাস সায়েন্স কেয়ারের যে স্টুডেন্টরা অনলাইনে ক্লাস করতেছে ওদেরও বিকাশ নাম্বার এটা। তাহলে দোনোটার মধ্যে আমি কিন্তু আবার গোলমাল পাঠাইতে পারছি। স্যার ইনবক্সে বলবো স্যার হ্যাঁ? স্যার এটা কি আপনাকে স্যার ইনবক্সে কোন বলবো? অপশন ক্লিক আচ্ছা আমি করব? একদম ইজি করে দিই, আমি একদম ইজি করে দিই। তোমরা যখন টাকা পাঠাবা, টাকা পাঠায় সবাই টাকা পাঠানোর পরে নাম্বারটা, যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা, যে নাম্বার থেকে টাকা পাঠাইছো, ঠিক আছে, হ্যাঁ সেই ফোন নাম্বারটা দিয়ে আমাকে ইনবক্সে নক দিও। যাও, এটা সবার জন্য ইজি, কি বলো? ওকে স্যার স্যার। সেন্ড মানি দিব না পেমেন্ট দিব? সেন্ড মানি, সেন্ড মানি, সেন্ড মানি। ঠিক আছে স্যার। স্যার একটু আরেকবার বলবেন, কারেন্ট চলে গেছে টাকা। সবাই আমাকে আগামী শনিবারের মধ্যে 500 টাকা করে পেমেন্ট করবা, অর্থাৎ জুলাইয়ের বেতনটা দিচ্ছ এবং অ্যাডমিশন হচ্ছ, ঠিক আছে? তুমি পেমেন্ট করার পরে আমি তোমাকে একটা নির্দিষ্ট আইডি দিয়ে দিব, এরপর থেকে তোমার সাথে আমার আর কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? তো এই পেমেন্টটা করার পরে সবাই আমাকে ইনবক্সে ফোন নাম্বারটা পাঠাই দিবা যে স্যার আমি অমুক নাম্বার থেকে 500 টাকা পাঠাইছি, আপনি পাইছেন কিনা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই কাজটা করেন সবাই, ঠিক আছে? এবং আমি টাকা রিসিভ করার পরে তোমাকে একটা আইডি দিয়ে দিব, এরপর থেকে তোমার সাথে আমার ডিল করাটা ইজি হয়ে যাবে। তখন থেকে তুমি আমাকে টাকা দাও, যা দাও, পরীক্ষা দাও, ওই আইডি দিয়ে সবকিছু হবে। বুঝতে পারছি? জি স্যার। স্যার যদি Okay. দোকান থেকে দিই দোকানের নাম্বারটা দিতে হবে লাস্টে? জি 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 জি, তুমি দোকানের নাম্বারটা দিয়ে দিবা, ফুল নাম্বার দিয়ে দিবা আমাকে, আর কোনো টেনশন নেই। তাহলে আমি মিলাই নিব যে হ্যাঁ অমুক নাম্বার থেকে আমি 500 টাকা পাইছি, এই না এই 500 টাকা অমুকের টাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। স্যার নাম্বার ঠিক আছে। কোনটা স্যার? ওই 01972402060, ঠিক আছে? 01972402060, যে নাম্বারটা থেকে যে নাম্বারটা থেকে তোমাদেরকে আমি মেসেজ পাঠাই। তোমরা এই মুহূর্তে যারা আছো সবাই মেসেজ পাইছো না আমার? জি স্যার পাইছি। হ্যাঁ বাস ওই নাম্বারটাই, ওটাই আমার বিকাশ নাম্বার, ঠিক আছে স্যার আরেকবার বলবেন স্যার, কারেন্ট ছিল না এতক্ষণ। আচ্ছা বলছি স্যার, আমাকে আপনারা আগামী শনিবারের মধ্যে সবাই পেমেন্ট করে দিবেন। তো আমি এমনি বৃহস্পতিবার ক্লাস আছে, কিন্তু শনিবারের মধ্যে অবশ্যই পেমেন্ট করে ফেলতে হবে যারা আমার কাছে কন্টিনিউ করবেন। কত টাকা? 500 টাকা। এটা হচ্ছে জুলাই মাসের বেতন। এই পেমেন্টটা করবেন কিভাবে? আমাকে আপনারা বিকাশ করবেন আমার নাম্বারে, ঠিক আছে? আমার নাম্বারে 500 টাকা বিকাশ করবেন, চেষ্টা করবেন যে সেন্ড মানি করতে, পার্সোনাল নাম্বার থেকে পাঠাতে। ক্যাশ ইন করলে একটু ঝামেলা হয়, ঠিক আছে? তারপর যারা একদম পারবেন না তারা ক্যাশ ইন করিয়েন, দোকান থেকে ক্যাশ ইন করিয়েন, ঠিক আছে? আর টাকাটা পাঠানোর পরে আমাকে ইনবক্সে যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেটা জানাই দিবেন, ঠিক আছে? আমি তো এখন মোটামুটি সবাইকে ইনবক্স ধরেই চিনতেছি, হ্যাঁ তখন আমি বুঝবো যে হ্যাঁ তুমি অমুক, তখন আমি তোমাকে ইনবক্সে একটা আইডি দিয়ে দিব যে হ্যাঁ তোমার ভর্তি কনফার্ম, তোমার আইডি এত। পাঁচ স্যারের কাছে যতদিন পড়বা ততদিন তোমাকে আমি এই আইডি নামে চিনবো, তোমার টাকা পয়সা বলো, পরীক্ষা বলো, রেজাল্ট বলো, সব ওই আইডিতেই হবে। আমি কি বুঝাইতে পারছি এবার? জি স্যার, বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে এই কাজটাই করো সবাই ইনশাল্লাহ। আল্লাহ বাঁচায় রাখলে আমরা আমাদের লেকচার 3 সম্পন্ন করব আগামী বৃহস্পতিবার। আমি গত ক্লাসেই বলছি লেকচার 2টাকে আমি একটু এক্সটেন্ড করছি, যেহেতু এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল, কি সিলম, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। হোমওয়ার্ক করে আগামীকালের মধ্যে জমা দিয়ে স্যার হোমওয়ার্কটা কি বলবেন? হোমওয়ার্ক হচ্ছে এই যে সিলম যেটা নোট করবা, চিত্র সহ সুন্দর করে নোট করবা, স্যার ঠিক আছে? সম্পূর্ণ সিলমটা চিত্র সহ নোট। আর চিত্রগুলা অলরেডি কোথায় দেওয়া আছে? তোমার ওইখানে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।